হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট। আজকে আমরা আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। কার উপরে? না স্যার, ম্যাথস। কোন ম্যাথস? আমি বললাম যেটা তোমাদেরকে ইনডেপথ ডিটেলসে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করা হবে, সেই পোর্শনটা। আর তোমাদের খাতাটা যদি চেক করতে হয় আমাদের দিয়ে, তাহলে এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করে নাও, 7407289089। এই নাম্বারে আমরা তোমাদেরকে খাতা চেক করে তোমার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আরও একটা কথা, তোমাদের মার্কস কত হচ্ছে ভাই আমাদের অবশ্যই করে জানিও। তো চলো আজকে আমাদের ম্যাথের ওই কোশ্চেনগুলো 20 কোশ্চেনগুলো আমরা এগিয়ে যাই। ঠিক আছে? প্রথম প্রশ্ন আমাদের কি বলা হয়েছে দেখো, ভালো করে দেখো। একটি জিনিস, ঠিক আছে, একটি জিনিস এত টাকায় বিক্রি করেছে, করে তার 9% ক্ষতি হয়েছে। বলছে 10% যদি সে লাভ করতে চায় তাহলে তার বিক্রয় মূল্য কত করতে হবে। তাহলে এই জায়গাটা তুমি খুব ভালো করে বোঝো যে 100 টাকায় যদি মালটা কেনা দাম হয়, তাই না, 9% ক্ষতি মানে কত টাকায় বিক্রি করবে বলো? 91 টাকায়। এবার 91 টাকায় যদি মালটা বিক্রি করে তাহলে 100 টাকায় কেনা হবে। তাহলে 364 টাকায় সে বিক্রি করেছে, 364 টাকায় সে বিক্রি করেছে, তাহলে তার কেনা দাম কত? কিভাবে বার করবো? এটা গুণ করবো, নিচে 91 বসাবো, বসিয়ে দাও। কি লিখবো? 364 গুণ 100/91। কাটাকুটি করো। 4 দিয়ে যাচ্ছে দেখো, এটা 4 দিয়ে কেটে যাচ্ছে দেখো, 4 9 36, 4 1 4। তাহলে উত্তর হচ্ছে কত? 400 টাকা। তাহলে এই 400 টাকায় কি করেছে? সে জিনিসটা কিনেছে। এবার বলেছে 10% লাভ, 10% মানে 100 টাকায় 110 টাকা। তাহলে 400 টাকায় কত হবে? তাহলে 4 11 4400, তাহলে 440 টাকা। অপশন এ হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68 বছর। মানে যদি এইটা যদি বর্তমান বয়স হয়, ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে বয়স সমষ্টি 68 বছর। এবার বলেছে 8 বছর আগে, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 12:1। ঠিক আছে? 12:1। তার মানে কি দাঁড়ায় যে 8 বছর আগে, তাহলে নিশ্চয়ই পিতার বয়সে 8 বছর কমেছে আর পুত্রের বয়সে 8 বছর কমেছে, তার মানে মোট 16 বছর কমেছে। তাহলে 16 বছর 68 থেকে বাদ দাও। তাহলে দাও, বাদ দিয়ে কত হচ্ছে দেখো, এই 6 কয় দাও 8, 2 দাও 8, আর 5 52। তার মানে এই যে তোমার 8 বছর আগে এদের যে অনুপাত ছিল তার সমষ্টি হচ্ছে গিয়ে 52 বছর, তাই না? 52 বছর। তাহলে এখানে বোঝো যে 52 মানে তো মোট কত হচ্ছে, এটা 13 ইউনিট। তাহলে 13 ইউনিটের মান যদি 52 হয়, 13 ইউনিটের মান যদি 52 হয়, তাহলে 1 ইউনিটের মান কত? 4, তাই তো? তাহলে এখানে 4 12 48 বছর বয়স ছিল পিতার, আর 4 1 4 বছর ছিল পুত্রের। এবার বলেছে যে 4 বছর পর, এবার বলেছে 4 বছর পরে ওই অনুপাতটা কত হবে। তার মানে এখানে 4 বছর আর এখানে হয়ে গেছে 8 বছর, মোট 12 বছর। তাহলে 48 আর 12 কত হলো তোমার? 60 বছর। ইস্টু এর ছিল কত? 4 বছর, আর এখন আরো 4 আর 8 12, 12 আর 8 16। তাহলে এবার হিসেব করলে কত আসবে বলো? ঠিক আছে, করো। 8 দিয়ে যাই, এই 4 দিয়ে যাই, 4 15 60, 4 15 60, আর 4 4 16। তাহলে দেখো তো 15:4 কোনটায় আছে? অপশন সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 33। কয়লার দাম 20% বেড়ে গেছে। তার মানে 100 টাকার দামটা এখন 120 টাকা হয়ে গেছে। ঠিক আছে? এটা যদি অপরিবর্তিত রাখতে হয় তাহলে কি করতে হবে তোমার? এখন ব্যবহার করতে হবে 20 ইউনিট, তাই না? তাহলে 100তে কত হবে? তাহলে এটা বাই 120। তাহলে এটা কাটো, 6 দুগুনি 12, 6 3 দুগুনি 6, 50 দুগুনি 100। 50/3 মানে কত হয় জানো ফ্র্যাকশনটা? 3 16 48, তার মানে 16 15 2/3%। ঠিক আছে? তাহলে দেখো তো, এটা 16 15 2/3%। অপশন সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে? 34 নম্বর কি প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু হচ্ছে 54, সংখ্যা দুটির যোগফল কত হবে বলো? তো একদম আগে প্রথমেই তুমি দেখো যে এলিমিনেশন করতে পারো কিনা। কত হচ্ছে এটা বলো? যোগফল মানে কি? যোগফল মানে কি? এই দুটি অনুপাতের 3 + 2 5 হবে, তাই না? তাহলে এখানে দেখো তো 5 দিয়ে কাটে এমন কোনো নাম্বার আছে? তাহলে ডাইরেক্ট আনসার চলে আসবে। এটা 5 দিয়ে কাটে না, এটা 5 দিয়ে কাটে না, এটা 5 দিয়ে কাটে না, এটা 5 দিয়ে কাটছে। তাহলে অপশন এ হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। যে এইভাবে তুমি করলে এই জিনিসটা তাড়াতাড়ি উড়ে গেল। কিন্তু যদি বলো স্যার হ্যাঁ প্রসেসে করতে চাই, তাহলে কি হবে স্যার? 2, সরি, তো তুমি যদি প্রসেসে করতে চাও তাহলে কি হবে বলো? 2 আর 3, তাদের লসাগু কত হবে? পেনটা একটু ডিস্টার্ব করছে। 2 আর 3 এর লসাগু কত হবে? 6।
তার মানে 6 ইউনিটের ভ্যালু যদি তোমার 54 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 9। তাহলে এই সংখ্যাটা হবে কত, 9 দুগুণী 18 আর 3 9 27। তাহলে 8 7 15, 5 হাতে 1 আর 2 আর 1 3 আর 1 4, 45। এই হয়ে গেল তোমার উত্তর। তুমি যেভাবে খুশি বলতে পারো, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। দেখো এই প্রশ্নটা একটু একটু জটিল, তো এটা ভালো করে একটু মন দিয়ে দেখো যে একটি কাজ এ 10 দিনে, লিখে নাও এ 10 দিনে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বি 12 দিনে, বি 12 দিনে, ঠিক আছে, আর বি 12 দিনে। আচ্ছা, আর সি 15 দিনে, তাহলে সি সি 15 দিনে সম্পন্ন করছে, ঠিক আছে। এইবার বলেছে যে তারা যদি একসঙ্গে কাজ করে, তাহলে এই জায়গাটা বার করে নিই, এদের তিনজনের লসাগু কত 60। কেন 60? সবথেকে বড় নাম্বারটাকে জাপটে ধরো। আচ্ছা, কিভাবে শর্টকাটে আমরা এই সবগুলো বার করতে পারি সেগুলোর একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। 10টা কমেন্ট হলে আমি মোটামুটি তোমাদের জন্য এই শর্টকাট ট্রিক নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখো, তাহলে এটা 6 10 60, 5 12 60, আর এটা হচ্ছে 4 15 60। তার মানে এ এর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে তোমার 6 ইউনিট, মানে একদিনে 6 ইউনিট কাজ করে। বি এর এফিসিয়েন্সি 5 ইউনিট, আর সি এর এফিসিয়েন্সি 4 ইউনিট, ঠিক আছে। একদিনে 4টে কাজ করতে পারে, তার মানে এর এফিসিয়েন্সিটা বেশি। এবার বলেছে যে তোমার কি বলেছে দেখো, যে তারা একসঙ্গে কাজ শুরু করার 2 দিন পরে। আচ্ছা, 2 দিন পরে মানে এরকম মনে করো যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এই 2 দিন পর্যন্ত তিনজনই কাজ করলো, ঠিক আছে। তিনজনই মনে করো কাজ করলো। এইবার বলেছে কাজ 2 দিন করার পর এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। আচ্ছা, এ 2 দিন আগেই চলে যায়, আর কাজ শেষ হওয়ার 4 দিন আগে, এটা 4 দিন ধরে নিই, আর এটা ধরে নিই 2 দিন, তাহলে 4 দিন আগে সি পালিয়ে যায়। তাহলে সি যদি পালিয়ে যায়, তাহলে কে বেঁচে রইলো? বি রইলো। তাহলে বি শেষ পর্যন্ত করলো, আর সি এই পর্যন্ত শেষ করলো। আচ্ছা, এবারে বোঝো, তাহলে মোট কাজ হচ্ছে কি আমাদের 60 ইউনিট, তাই না। এইবার তিনজন যদি একসঙ্গে কাজ করে, তাহলে 2 দিনে কতটা কাজ করবে? দেখো, তিনজনের মোট এফিসিয়েন্সি কত, 6 আর 5 11, আর 5 11 আর 4 15। তাহলে 15 ইউনিট তিনজন একসঙ্গে কাজ করলে, এ প্লাস বি প্লাস সি করলে 15 ইউনিট কাজ হবে, ঠিক আছে। 15 ইউনিট কাজ হবে। তাহলে তারা 2 দিনে কত ইউনিট করবে? তাহলে 2 দিনে তারা করবে 30 ইউনিট, 30 ইউনিট। আচ্ছা, শেষের 4 দিন কে করে স্যার? শেষের 4 দিন দেখো সি চলে যায়, আর এ তো আগেই চলে গেছে, তাহলে এই 4 দিন তোমার বি কাজ করবে। আচ্ছা, বি একদিনে কতটা কাজ করে? 5 করে। তাহলে বি একদিনে যদি 5 করে, বি 4 দিনে কতটা করবে? 20 ইউনিট কাজ করবে। তাহলে এবার দেখো, তোমার প্রথমে 30 ইউনিট হয়ে গেছে, এখন আবার শেষে 4 ইউনিট, 4 ইউনিট করে 4 দিন তোমার বি 20 ইউনিট কাজ করে নিল। তাহলে মোট তোমার 50 ইউনিট কাজ হয়ে গেছে, 50 ইউনিট ডান। তাহলে 60 ইউনিট মোট কাজ, তার মধ্যে 10 ইউনিট তোমার পড়ে রইলো। এবারে এই 10 ইউনিটটা কে কে করবে? দেখো, এ তো পালিয়ে গেল, তাহলে বি আর সি করবে। আচ্ছা বলো স্যার, বি আর সি এর এফিসিয়েন্সি কত? বি 5 সি 4, তার মানে বি প্লাস সি হচ্ছে গিয়ে 9 ইউনিট, তাই না। বি প্লাস সি হচ্ছে গিয়ে তোমার 9 ইউনিট। এইবার বোঝো যে 10 ইউনিট বাই 9 ইউনিট, তাই না। এইটা হবে তোমাদের, এদের সময় লাগবে বি প্লাস সি এর। আচ্ছা, প্রথমে কদিন লেগে গেছে দেখো, 2 দিন, এখানে 4 দিন, 6 দিন প্লাস এইটা। তাহলে এখানে করি 6 প্লাস 10/9, 10/9। বলো 6 9 54, আর 10 64, তাহলে 64/9 হয়ে যাবে তোমার সঠিক উত্তর, অপশন সি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। রাম, রহিম ও রতন একটা ব্যবসা শুরু করেছে, 5,000 টাকা করে, 4,000 টাকা করে, আর 3,000 টাকা করে বিনিয়োগ করেছে, ঠিক আছে। রতন ব্যবসা দেখাশোনার জন্য মাসে 200 টাকা করে পায়, ঠিক আছে। বছর শেষে মোট যদি এত টাকা লাভ হয়, বছর শেষে মানে কি 12 মাসে স্যার, তাই তো 12 মাসে, তার মানে প্রত্যেক মাসে যদি 200 টাকা পায়, তাহলে 12 মাসে তোমার কত টাকা গুণ 2, মানে 2400 টাকা, 2400 টাকা। তাহলে 2400 টাকা যদি সে পায় তোমার 1 বছরে, কে পায় স্যার? রতন পায়। হ্যাঁ, তাহলে লাভ্যাংশ থেকে 2400 টাকা বাদ যাবে, তাহলে লাভ্যাংশ হচ্ছে 6,400, এই 8,400, তার থেকে 2,400 রতন মাইনে বাবদ পেয়ে গেছে, তার মানে 6,000 টাকা যে লাভ থাকবে সেইটাই ভাগ হবে, তাই না। এবার সেই ভাগটার রেশিওটা কি? এই তিনটে রেশিও, তার মানে 5,000 = 4,000 = 3,000,
তাহলে মোট কত হচ্ছে, সব শূন্য কেটে দিলে কত হবে, 5:4:3, তাহলে 5 আর 4 9 আর 3 12, তার মানে 12-র মধ্যে তোমার রতন পাবে 3 ইন্টু 6,000 টাকা, তাই না? এবার 12-র নামটা পড়ো, 5-12 60, 500, তার মানে 3-5 1,500 টাকা, তাহলে 1500 টাকা পাবে রতন তার ভাগে, আবার 2400 টাকা পাবে সে মাইনে, তার মানে মোট 15 আর 24 হচ্ছে গিয়ে 3900 টাকা সে পাবে মোট রতন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এর ট্রিকটা। একটু তাড়াতাড়ি ফাস্ট ক্যালকুলেশন করবে, তাহলে আরো তাড়াতাড়ি হবে। আমি মোবাইলে লিখছি বলে ওই জন্য আমার একটু দেরি হচ্ছে, প্লাস তোমাদেরকে বোঝাচ্ছি সেজন্য একটু টাইম লাগছে, তোমরা আরো ফাস্ট করে নিতে পারবে। আর আনসারগুলো অবশ্যই করে মিলিয়ে নেবে। এই নোটসটা তোমাদেরকে অ্যাজ ইট ইজ যেমনটা আমি লিখলাম তেমনটা তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এই নাম্বার 7407289089 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। আমরা টেলিগ্রাম চ্যানেল খুব তাড়াতাড়ি খুলবো, যার মধ্যে তোমরা এইসব নোটসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 37। তো 37 প্রশ্নে কি বলেছে দেখো, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে, ঠিক আছে, দেখো এই অঙ্কটা খুব ভালো প্রশ্ন, এখানটা একটু আমাদের টেকনিক্যাল মিস্টেক হয়ে গেছে, তোমরা এইটাকে একটু ইগনোর করো। হ্যাঁ, আমাদের ওই তোলার সময় প্রশ্নগুলো একটু গড়বড় হয়ে গেছে। যাকে দেখো এই জায়গাটা কি বলছে, যে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, একটা 1 আর 4টে 0, তাহলে এইটা হচ্ছে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বলছে তার সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলটি এই দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে এর সঙ্গে কাকে যোগ করতে হবে, এদের মধ্যে কোন ভদ্রলোককে যোগ করতে হবে, করলে এটা এইটা দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা, এখানে নাম্বারগুলোকে ভালো করে দেখো তো কি কি আছে, এইটাকে ভালো করে লক্ষ্য করো যে কত আছে 6, 8, 10, 15। আচ্ছা, 6 আছে মানে 6-এর মধ্যে কে কে নাম্বার আছে বলো, 6-এর মধ্যে আছে 2 আর 3, 8-এর মধ্যে কে আছে, আমি 8কেই ধরে নিচ্ছি স্যার, ঠিক আছে, বা 4 দুগুণী 8, তুমি খুশি যা খুশি করতে পারো। আচ্ছা, 10-এর মধ্যে তো 5 আছে আর এর মধ্যে 3 আছে। আচ্ছা, আমরা যেই নাম্বারটা এর সঙ্গে যোগ করব সেটা যদি কিনা তোমার 3 দিয়ে, 5 দিয়ে আর 4 বা 8 দিয়ে যদি যায়, তাহলে ভাববো হ্যাঁ নাম্বারটা ডিভিজেবল। আচ্ছা, আমি 3 দিয়েই চেক করে নিই, আমাদের তাহলে সুবিধা হবে। দেখো তো এইটার সঙ্গে তোমার এই 1 নাম্বারটা রয়েই গেছে, তার সঙ্গে 1 আর 1 2 আর 2 4, 4 কি 3 দিয়ে ভাগ যায় না, এটা অপশন হবে না, বোঝা গেছে? আচ্ছা, এটা 4 আছে, এটা 1 আছে, 5, 5 কি 3 দিয়ে যায় না, হবে না। আচ্ছা, এটা 8 আছে আর এটা 1 9 আছে, হ্যাঁ হতে পারে, তাহলে এটাকে বক্স করে রাখো। আচ্ছা, এটা আছে 6 আর এই 1 7, হবে কি না, হবে না, তাহলে অপশন সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা এবার 38-এর দাগের প্রশ্নটায় এগিয়ে যাই। 38-এর দাগের প্রশ্নতে কি বলেছে দেখো, যে এর বেতন বি এর থেকে 20% কম। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো যে এর বেতনটা বি এর বেতনের থেকে 20% কম, তার মানে বি এর যদি 100 টাকা হয়, এর হবে 80 টাকা। এর বেতন বি এর থেকে 20% কম, তাহলে বলেছে বি এর বেতন এর বেতনের থেকে কতটা বেশি, তাহলে বি এর বেতন কতটা বেশি, এর থেকে কতটা বেশি, 20 বেশি। কতটা বেশি, 20 বেশি। তাহলে এবার 20 যদি বেশি হয়, কতইতে 20 বেশি, 80-তে 20 বেশি, 80-তে 20 বেশি, তাহলে 100-তে কত, তাহলে 100-তে কত হবে, 100 গুণ 20/80, তাহলে বলো 4 দুগুণী 8, 4 25, 100, তাহলে কত পার্সেন্ট হবে, তোমার আনসার হয়ে যাবে তোমার অপশন এ 25%। অপশন এ 25%। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 39। দেখো, একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, ওদের মধ্যে 20 জনের বয়সের গড় হচ্ছে গিয়ে প্রথম 20 জনের বয়সের গড় হচ্ছে গিয়ে 11.2 বছর, বয়সের গড় হচ্ছে 11.2 বছর। পরবর্তী এদের বয়স হচ্ছে গিয়ে 12.7 বছর। ঠিক আছে, আচ্ছা শ্রেণীর বলেছে সকল ছাত্রের গড় বয়স কত হবে। আচ্ছা, একটুকুনি ভালো করে বোঝো যে ডেভিয়েশন অনেক মেথড আছে, যেখানে তুমি করতে পারো। একদম সিম্পল প্রসেস কি বলে, যে 20 জনের যদি 11.2 বছর করে বয়স হয়, তাহলে মোট বয়স এই গুণটা করলে পেয়ে যাব। আবার এর সঙ্গে যোগ দিই 10 জনের 12.7 করে, ঠিক আছে, হোল ডিভাইড করি 30 জন স্টুডেন্টকে, তাই না? আচ্ছা দেখো তো, এই শূন্য আউট, এই শূন্য আউট, তাই না? এবার এটা কত হচ্ছে দেখো, হিসাব করো, 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 2 একে 2, 2 একে 2।
আচ্ছা দশমিকটা রয়েছে, দশমিকটা দিয়ে দাও এখানে। আচ্ছা এবার এরপর একটা বলো, আর এটা করলে কত হবে? 12.7ই তো হচ্ছে, তাই না? এবার এটা 3 দিয়ে আমি শেষে ভাগ করছি, তার আগে এটা বলো যোগ করলে কত হবে? 4 আর 7 11 1, 7 আর 4 11 1, হাতে 1। আচ্ছা 2 আর 2 4 আর 1 5, হাতে কিছু নেই। 1 আর 2 3 বাই 3, এখানে দশমিকটা এই রইলো। এবার এটা 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 একে 3, 3 7 21, দশমিকটা এই। তাহলে দেখো 11.7 হয়ে যাবে এটার কারেক্ট আনসার। 11.7 অপশন সি হয়ে যাবে এর কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। তো দেখো প্রশ্ন নাম্বার 40, এই প্রশ্নটা তোমাকে একটু ভোগাতে পারে। কেন ভোগাতে পারে এই ভাষাটা বললাম দেখো। এই প্রশ্নটা একটু ট্রিকি। কেন ট্রিকি? দেখো 96 মানে কি আগে সেটা বোঝো। রুট 96, 96 মানে হচ্ছে গিয়ে 6 16 96, তাই না? রুটের মধ্যে 16 গুণ 6, তার মানে 16 মানে হচ্ছে 4 4 16, আর রুটের মধ্যে পড়ে থাকবে √6। এবার কেন ভোগাবে দেখো, তুমি এই অঙ্কটাকে এবার সলিউশন বানাই। দেখো 96 √96 কে আমি তাহলে লিখবো কি 4√6, ক্লিয়ার। পরে প্লাস 4√3, ক্লিয়ার, 4√3, ক্লিয়ার। এটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দাও। আবার এখানে দেখো 81 রুট মানে 9, 9 9 81, তার আবার রুট করলে একটা রুটে বাইরে আসে, জানো তো। আর 3√8, যদি তোমার বেসিক অঙ্ক ক্লিয়ার না হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। ডিভাইড বাই কত? 4√6 অ্যাজ ইট ইজ লিখে দিই, হলো। মাইনাস 48 মানে কি একটু এখানে ক্যালকুলেট করে নিই। √48, বলো 48 মানে কি? 48 মানে 16 নামটা পড়ো, 3 16 48, তাহলে রুটের মধ্যে 16 গুণ 3, তাহলে আমি 16 মানে 4 4 16 বেরোলো, আর রুটের মধ্যে 3 পড়ে রইলো। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 4√3, ঠিক। আচ্ছা এবারে আবার বোঝো যে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, মানে কমন নেওয়া যেত, আমি একেবারে কেটে দিলাম। তাহলে কেটে দিয়ে আমরা যে লাইনটা পাচ্ছি সেইটাকে এবার তুমি একটু ফ্রেশ করে লেখো। দেখো √6, ঠিক, প্লাস √3 বাই, এটা ব্র্যাকেটে থাক। আচ্ছা পরের পার্টটাকে এবারে লিখে ফেলি, কি আছে দেখো তো, কি আছে বলো? 9 মাইনাস 3√8, 9 মাইনাস 3√8। আচ্ছা √8 মানে ওটা তো করা যেত একেবারে। আচ্ছা পরের লাইনে করছি। আর এদিকে পড়ে রইল কি? √6 মাইনাস √3। আচ্ছা এই দিকটা দেখো তো, আমি যদি √6 মাইনাস এটা দিয়ে গুণ করি প্লাসে, তাই না? √3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে করণীয় নিরসন হয়ে যাবে, আমি বুঝতে পারছি। তাহলে এখানেও সেই জিনিসটা দিয়ে গুণ করো, ঠিক আছে? কি দিয়ে? √6 প্লাস √3, ঠিক আছে? √6 প্লাস √3 দিয়ে গুণ করো। তাহলে দেখো তো কি পাচ্ছ। এই দুটো দিয়ে তুমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাচ্ছ, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তোমাদের জন্য লিখে দিই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মানেই হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি, মানেই হচ্ছে গিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? এইটা তাহলে এই দুটোকে তুমি একটু মাথার মধ্যে ঢুকিয়ে নিও, এইটাকে একটু মাথার মধ্যে নিয়ে নিও, ঠিক আছে? এই সূত্র দুটো, আরো কিছু সূত্র আছে কিন্তু এই সূত্রগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লেখা সাইজগুলো যদি ছোট হয়ে যায় বলো, আমরা একটু বড় করে নেবো, ঠিক আছে, পরবর্তী ভিডিও থেকে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম দেখো স্যার, এইটা হচ্ছে তোমার প্লাসের সূত্র আর এটা হচ্ছে মাইনাসের সূত্র। তাহলে প্লাসের সূত্রটা আগে লাগাই, দেখো কি হচ্ছে। √6 ইন্টু √6 এর স্কোয়ার মানে √6 ইন্টু √6 মানে কি হয়ে যাবে? শুধু 6 হবে, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 3, ঠিক আছে, প্লাস 2ab, তাহলে একেবারে লিখে দিই গুণের মধ্যে। আচ্ছা তারপর এটা তো ফার্স্ট পার্টটা মিটে গেল, সেকেন্ড পার্টটা কি আছে দেখো। সেকেন্ড পার্টটা দেখো, 9টাকে আমি 9ই লিখি,
নাকি? না, 3 কমন নিয়ে নিই। তাহলে 3 কমন নিলে এটা তাহলে 3 হয়ে যাবে, তাই তো? এইবার মাইনাস, এবার দেখো 8 মানে কি? 8 মানে কি বলো? 8 মানে হচ্ছে গিয়ে 4 দুগুণী 8, আর 4 মানে হচ্ছে গিয়ে তোমার 2, রুটের বাইরে আসলে তাহলে 2√2 হয়ে গেল। তাহলে এই জায়গাটা এবার একটু ঠিক করে নাও যে আগে ছিল এখানে 3, সেই 3টা বেরিয়ে গেছে, তাহলে এখন হয়ে যাবে 2√2। পরিষ্কার হলো? আর নিচের যে ভদ্রলোক ছিল √6 এর স্কোয়ার মানে 6 হবে, মাইনাস 3 এর স্কোয়ার মানে 3 হবে। 6 থেকে 3 বাদ দিলে কত হবে? 3 হবে। সেই 3 এই মাথার 3 উড়ে গেল, ঠিক? আচ্ছা, এইবারে আমাকে এই জায়গাটা লক্ষ্য করতে হবে। দেখো 6 আর 3 কত হলো? 9। তাহলে এই অঙ্কটার জন্য একটু বেশি জায়গা লাগবে, এই অঙ্কটা একটু এরকম লেন্দি। তাহলে 6 আর 3 9 প্লাস তোমার দেখো আবার 6 আর 3 এর মধ্যে দুটো 3 আছে, তাহলে একটা 3 যদি আমি বার করে নিই আর 2 এর সাথে গুণ করে দিই, তাহলে 6 হবে। 3 দুগুণী 6, আর রুটের মধ্যে পড়ে থাকবে কে? 2, ঠিক না? এই পার্টটার মধ্যে দিয়ে, আর এই পার্টটার মধ্যে দিয়ে কে আসছে দেখো, এই পার্টটার মধ্যে দিয়ে আসছে 3 মাইনাস 2√2, বাস, ঠিক আছে। আর নিচে 3 তো কেটেই গেল। এইবারে দেখো তো একটু যে এই দুটোর মধ্যে দিয়ে আমি যদি 3 কমন নিই, তাহলে কি পড়ে থাকবে দেখো, 3 3 9 প্লাস 3 দুগুণী 6 √2, আর 3 মাইনাস 2√2। আবার ভালো করে লক্ষ্য করো, a প্লাস বি a মাইনাস বি, তার মানে হবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে? 3টা 3 এর মতো থাকবে, আর a স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2√2 এর স্কোয়ার, 2√2 এর স্কোয়ার। আচ্ছা, আমি তোমাদেরকে দেখালাম যে 2√2 মানে হচ্ছে গিয়ে √8, তাই না? √8 এর স্কোয়ার মানে হচ্ছে 8। তাহলে এখানে আসবে তোমার, এটা ব্র্যাকেটে চালাও, দেখো এটা 3 ইন্টু 3 3 9 মাইনাস 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে 3 ইন্টু 1 মানে হয়ে যাবে 3, তাই না? এর সঠিক উত্তর হবে 3। প্রশ্নটা অনেকটা লেন্দি, হ্যাঁ, বড় বড় ধরনের করণীয় নির্দেশন এটা দেওয়া হয়েছে, তো তোমরা এই ধরনের প্রশ্নগুলোর জন্য রেডি থেকো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন এগিয়ে যাব। তো দেখো প্রশ্ন নাম্বার 41 কি বলছে, যে কতগুলো জিরো আছে এটা মার্ক করো, তার বর্গমূলের বর্গমূল, বুঝেছো? এইটার বর্গমূলের বর্গমূল, তার মানে কি একটা থেকে জোড়ায় জোড়ায় বেরোবে, আবার একটা জোড়া থেকে আবার একটা সিঙ্গেল জোড়া বাড়াবে। তাহলে এই অঙ্কটাকে সলিউশন কিভাবে করব, এটাই হচ্ছে বড় প্রশ্ন। দেখো এটাকে একটু জায়গা নিয়ে করলে বেশি ভালো হবে, ঠিক আছে? দেখো 1 করলে শূন্য, কটা শূন্য বলো? গুনে নাও একবার ঝট করে, 2, 4, 6, 7টা শূন্য। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা শূন্য, তারপরে একটা 1। তাহলে এই দশমিকটা তুললে নিচে নিশ্চয়ই 1 2 3 4 5 6 7 8টা শূন্য আসবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, তার এবার রুট বার করব। তাহলে দেখো 100 হলে আমাদের রুটের বাইরে 10 আসে, তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, কটা? 4টে। তার মানে রুটের বাইরে আমাদের 4টে 10 আসবে। তার মানে 1 2 3 4টে 10 আসবে, তারাও আবার বর্গমূল, তার মানে আবার দুটোর জন্য একটা আসবে, আবার এই দুটোর জন্য আবার একটা আসবে। তার মানে 1/10 ইন্টু 1/10 হবে, তার মানে 1/100 হবে, ঠিক আছে? 1/100 হবে, আর 1/100 মানে কি 0.01। তাহলে কোনটা কারেক্ট আনসার হবে? অপশন এ হবে তোমার কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, যে এক ব্যক্তি গন্তব্যের 2/11 অংশ গাড়িতে যায়, আর 17/22 অংশ ট্রেনে যায়, আর বাকি যে 1 কিলোমিটার রাস্তা থাকে সেটা হেঁটে যায়, তিনি কতটা পথ গমন করেছিল? এইটাই হচ্ছে তোমার প্রশ্নটা, ঠিক আছে? তা মনে করো এইটা হচ্ছে টোটাল রাস্তাটা, তার মধ্যে এইটা যদি 1 কিলোমিটার হয়, তাহলে হিসাব করে নিই যে একটা নির্দিষ্ট পরিমাণ, এটা ধরে নিই 2/11, এটা ধরে নিই 2/11, আর এটা হবে 17/22, তাই না? তাহলে এইটা তো বাকি। আচ্ছা, এই দুটো পথ মিলিয়ে মোট কতটা রাস্তা হচ্ছে হিসাব করে নিই, তাহলে যোগ করো, তাহলে 22 হবে এদের লসাগু, 11 2 4 আসবে, 4 আসবে, আর এখানে হবে প্লাস 17, তাহলে 17 আর 4 21, তার মানে 21/22 রাস্তাটা
21/22 রাস্তাটা তোমার গেছে গাড়িতে, ঠিক আছে। তাহলে বাকি পথ কতটা, তাহলে 1/22, তাহলে এই 1/22 মানে হচ্ছে 1 কিলোমিটার, তাহলে এক অংশ মানে কত, 22 কিলোমিটার, ঠিক আছে, 22 কিলোমিটার, এটা 22, হ্যাঁ এটা 22 কিলোমিটার, তাহলে আনসার হয়ে যাবে তোমার অপশন বি, 22 কিলোমিটার, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। আর যেই প্রশ্নটা বুঝতে পারবে না সেই প্রশ্নটা একটু তুমি পিছিয়ে নেবে, পিছিয়ে নিলে তুমি প্রশ্নটা তোমার কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই, প্রশ্ন নাম্বার 43, ঠিক আছে। 43 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে যদি 2 ডজন আপেলের ওজন 3 কিলো 600 গ্রাম হয়, তাহলে 3টি বাক্স যার প্রতিটির ওজন হচ্ছে গিয়ে 26 কেজি 250 গ্রাম, ঠিক আছে, 26 কিলো 250 গ্রাম, তাতে কতগুলো আপেল ধরে সেটা তোমাকে লিখতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, 2 ডজন আপেল মানে কতগুলো আপেল বলো, 12টাই ডজন হয়, তাহলে 24টি আপেল, তাই না, 24টি আপেল। এবার 24টি আপেলের ওজন কতটা, 3 কিলো 600 গ্রাম। আচ্ছা, দশমিক দিয়ে লিখি, আর না হলে কিলো তুলে দাও, গ্রামে লিখি। তাহলে বলো যে 3 কিলো মানে 3600 গ্রাম এতটা যদি ওজন হয়, তার মানে হচ্ছে গিয়ে 24টি আপেল, তাই না, 24টি আপেল। এবার বলেছে 3টি বাক্স, আর একটি বাক্স হচ্ছে গিয়ে এতটা, তাহলে 3টে বাক্সের ওজন তাহলে কত হবে, 26 কিলো, 26 কিলো কতটা, 250 গ্রাম, গুণ একটা বাক্স, 3টে বাক্স, তাহলে মোট এত কেজি আপেল হবে, এত কেজি আপেল হবে, তার ওজন কত হবে। তাহলে কি করবো বলো, গুণ কাটাকুটি এইসব করো, বলো 26 250 গুণ 3 গুণ 26 250 গুণ 3 গুণ 24/3600, বাস করে ফেলো। চলো কাটি, এই শূন্য কেটে গেল। আচ্ছা, 24 মানে 12 দুগুণি 24, 12 দুগুণি 24, 3 12 36, একটা শূন্য আসবে, 3 10 30, তাই না। আচ্ছা, এই 2 আছে, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, এবার এটা 5 দিয়ে কাটো, 5 5 25, 1 12, 5 দুগুণি 10 25, 5 5 25, তার মানে 525টি আপেল, এই যে অপশন ডি, 525টি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। বলছে 775 টাকার 13/25 অংশ এবং এত টাকার 9/16 অংশের পার্থক্য কত, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা সলিউশন জাস্ট করে নিও, ঠিক আছে। কি করবে, এটার আনসারটা আমি জাস্ট বলে দেবো, ঠিক আছে। এটা গুণ 13/15, ঠিক আছে। এবার বিয়োগ করো, যে বড় হবে বড়, ছোট হবে ছোট, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। 9/16, এই কাটাকুটিটা করবে, করে হিসাব করো, এটা কাটাকুটি করো, আর এটা কাটাকুটি করো, করে হিসাব করো, করলে তোমার আনসার আসবে 216, ঠিক আছে, 216, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 45 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে তোমার বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 4 বছরে সুদ আসলে তার আসলের এত অংশ হয়ে যায়। তাহলে সুদ যদি 1 টাকা হয় বা 4/4 টাকা হয়, তাহলে সুদ আসল মিলিয়ে 7/4 টাকা, তাহলে সুদ কতটা হয়েছে স্যার, সুদ হয়েছে তোমার 3/4 টাকা, হ্যাঁ না। এটা হচ্ছে কি আসল, এটা সুদ, এই সুদ আসল, লিখতে একটু সমস্যা হচ্ছে, আর এটা হচ্ছে সুদ। আচ্ছা, তোমরা সূত্র তো জানোই, যে এবার চেয়েছে কি তোমার শতাংশ, কত শতাংশ, তাহলে 4 বছরের টাইমও দেওয়া আছে, বলো শতাংশ মানে আর ইজ ইকুয়ালস টু 100I/PT, বলো 100 আই কত, আই বেরিয়েছে তোমার 3/4, বাই আসল কত 4/4, 1 লেখো, 4/4 লিখতে হবে না, 1 লেখো, গুণ টি কত 4 বছর, তাই না। এবার 4 25 100, তাহলে উত্তর কত আসছে, 3 25 75/4, ভাগ করে দাও,
চারের নামটা বড়, 4 একে 4, তাহলে 35, 4 আটা 32, তাহলে নামবে 3। আচ্ছা 4কে 3 দিয়ে ভাগ করলে 0.75 আসে, তাহলে 18.75। এই অবশ্য আমাদের করতে হতো না, 3/4 চলেই এসেছে। ঠিক আছে, অপশন সি হবে আমাদের 45 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার। 46 নম্বর প্রশ্নে এগিয়ে যাই। দেখো, একটি দ্রব্য ঠিক আছে 15% লাভ রেখে বিক্রি করা হয়। ঠিক আছে, দ্রব্যটি আরো যদি 27 টাকা বেশি দামে বিক্রি করতে হতো, তাহলে তোমার কত টাকা, 20% আরো লাভ হতো। তাহলে দেখো, মনে করো 100 টাকা দাম, 15% লাভে বিক্রি করে মানে 115 টাকায় বিক্রি করছে। এবার যদি আরো 27 টাকায় বেশি বিক্রি করতো, তাহলে তার 120 টাকা হতো। তাহলে এই পার্থক্যটা কত, 5। তাহলে 5-এর পার্থক্য যদি 27 হয়, তাহলে 100-র পার্থক্য কত, 20 গুণ, তাই না? এবার 27 20 গুণ করো। আচ্ছা 27 2 কত, 54, তা 54 আর 0 540, আনসার হয়ে গেল, তাই না? কতটা সময় লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখ, এই ধরনের প্রশ্নগুলো সলিউশন করতে গেলে অনেকের মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আমি তোমাদেরকে বলবো না, পায়ে ফেলতে হবে না, তোমার ঘাম তোমার কাছে রাখো, একদম সহজে করে দেবে। দেখো যে এদের লসাগু কত আসে, দেখো কি বললাম, এদের লসাগু কত আছে, মানে এদের নিচের নাম্বারটা কত, উপরে কেটে দেবো। তাহলে দেখো তো 2 3 আর 4-এর লসাগু কত, 12। তাহলে প্রত্যেককে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 আসবে এর নিচে, a/6, তাই না? 12 দিয়ে ভাগ করলে 2 দিয়ে কাটলে a/6, তার মানে a/6 হবে, তারপরে b/4 হবে, আর তোমার 3 হবে, তাই না? তাহলে এর মান 6 হলে বির মান 4 হবে, তির মান 3 হবে। তাহলে কোনটা আছে, এইটা তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 48 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি সংখ্যাকে যদি এত % বৃদ্ধি করা হয়, তাহলে 33 বৃদ্ধি পায়। ঠিক আছে, যদি একটি সংখ্যার যদি এত % বৃদ্ধি করায়, তাহলে 33 বৃদ্ধি পায়, তাই না? তাহলে সংখ্যাটি কত? এটা অনেক রকম ভাবে করা যায়। তো অপশন টেস্টও একটা এর ফ্যাক্টর হতে পারে। ঠিক আছে, অপশন টেস্টও হতে পারে, এই নাম্বারটার জন্য অনেকে ঘাবড়ে যেতে পারে। তো 100% মানে একদম যেই নাম্বারটা ছিল সেইটাই বাড়বে, তাই না? 100% মানে যে নাম্বারটা ছিল ততটা বাড়বে। আচ্ছা এখানে বোঝো 137 মানে কি দাঁড়াবে, যদি আমি 22 মনে করি, তাহলে 22 100-তে 137 যদি বাড়ে, তাহলে 22-এ কতটা বাড়বে বলো তো? দেখো, এটাকে তুমি একদম সিম্পল করো, 1.3 দিয়ে গুণ করো বা 13 দিয়ে গুণ করো, দেখো তো এই নাম্বারটার সঙ্গে মিলছে কিনা। 22 গুণ 13 করো, কত হলো, 13 2 26-এর 6 হাতে 2, 13 2 26, 7 28, 28 হচ্ছে, খুব বেশি হলে 28, দশমিক ছেড়ে দাও জাস্ট বোঝার জন্য। দেখো তাহলে 22 হবে না, 24টা দিয়ে টেস্ট করো। তাহলে এটা যদি 24 হয়, তাহলে 24 13 গুণ করে দেখো, তাহলে এখানটায় করি 24 আর 13.7, তো 7কে ছেড়ে দাও, তুমি দেখো এর কাছাকাছি হচ্ছে কিনা। কেন, এর পরবর্তী উত্তরটা আছে 25, যেটা গায়ের ধারে ঠিকই। তো দেখো তো 3 4 12 2 হাতে 1, 13 3 2 6 রাখে 7 আর 24, তাহলে 2 4 আর সাথে 11 1 হাতে 1 2 আর 1 3, 31.2, প্রায় কাছে, তাই না? প্রায় কাছে। আচ্ছা এটা দিয়েও তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা 25 দিয়ে করলে কি বেশি হয়ে যাচ্ছে, দেখি তো, 25 দিয়ে করো 13কে, ঠিক না? করে দেখো, 3 25 75 আর 25 কে 25, তো দেখো 5 5 7 5 12 2 হাতে 1 1 আর 2 3, এটা দেখো 32.5 হচ্ছে। আবার ওদিকে দেখোছো তুমি কি আছে, এটা 7 আছে, তার মানে এই নাম্বারটা অলরেডি বেশি হয়ে যাবে, তাহলে আনসার হয়ে যাবে 24। ঠিক আছে, আনসার হবে 24। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। তো দেখো 49 নম্বর প্রশ্ন কি বলছে, যে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। তাহলে ধরে নি লসাগু হচ্ছে গিয়ে 12, তাহলে গসাগু হবে তোমার 1, তাই না? মানে যদি আমি এটা x ধরে নিই তাহলে x হবে। তাহলে দেখো এবার বলেছে যে লসাগু গসাগুর যোগফল হচ্ছে কি এত, তাহলে দেখো তো লসাগু গসাগু যোগ করলে এখানে কত দাঁড়াচ্ছে, 13। এই 13-র ভ্যালুটা যদি 403 হয়, তাই না, 13-র ভ্যালুটা যদি
403 হয়, তাহলে এদের মধ্যে মাল্টিপ্লাই ফ্যাক্টরটা কি আছে সেটা আমরা বার করে ফেলতে পারবো। তাহলে বলো, তাহলে এটাকে 13 দিয়ে ভাগ করো, কাটো, 13 কে 13, আর এই সরি 3 13 39, 39 আর 1 40, 40 আর 3 মানে 40 এর 1 আর 3 13, 13 কে 13, তার মানে 31 হচ্ছে এদের মাল্টিপ্লাই ফ্যাক্টর। তার মানে 31, বাবা 31, তার মানে এর সঙ্গে 31 গুণ হলে সংখ্যাটার এলসিএম পাবো, এর সঙ্গে 31 গুণ হলে আমরা সংখ্যাটার এইচসিএফ পাবো। তাহলে এবার বলেছে যে তাহলে একটি সংখ্যা 93, তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে অপর সংখ্যাটি যদি আমি বার করতে চাই, তাহলে আমরা জানি যে 1 ইন্টু 2 মানে প্রথম নাম্বার ইন্টু 2 নম্বর সংখ্যা সমান সমান এলসিএম ইন্টু এইচসিএফ। হ্যাঁ, একটা সংখ্যা বলে দিয়েছে এটা 92 না 93, কত বললো? 93। তাহলে এই 1 নম্বর সংখ্যা সমান সমান এলসিএম কত বেরিয়েছে? এলসিএম বেরিয়েছে তোমার 12 গুণ 31, 12 গুণ 31, আর এইচসিএফ কতবার হলো? 1 গুণ 31, তাই না, বাই কত? 93। এবারে কাটাকুটি চালাও, 31 কে 31, 3 31 93, 3 4 12, আর 4 কে 4 আর 4 3 12, 4 কে 4 আর 4 3 12, তাহলে 124 হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। 124 কোথায় আছে? অপশন ডি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। 50 নম্বর এবং লাস্ট প্রশ্ন আজকে, ঠিক আছে? দেখো কি বলেছে যে একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 58 রান করেছে, যার ফলে তার গড় রান 3 বেড়ে যায়। ঠিক আছে, 15তম ইনিংসে পর তাদের গড় রান কত হবে? এটাকে দুটো পদ্ধতিতে করতে পারি। পদ্ধতিটা কি, যে ধরে নিই 14টা ইনিংস বাদে মানে 14 নম্বর ইনিংসে তাদের গড় রান এক্স ছিল, তাহলে 15 নম্বর ইনিংস যেই এসেছে তাহলে 14 জনের গড় রান কত, মানে মোট রান কত? 14x। তাহলে 14x এর সঙ্গে পরবর্তী যে এসছে সে 58 রান করেছে, করে ডিভাইডেড বাই, এটা হচ্ছে মোট রান, ডিভাইডেড বাই 15 জন, তাহলে গড় রান কত বেড়ে গেছে? 3 বেড়ে গেছে। তাহলে ছিল কত? x, এখন বেড়ে হয়ে গেছে 3। এটা সলিউশন বানাও, চলো কত হচ্ছে? তাহলে দেখো এই 15 দিয়ে এটা করলে হিসাবটা কি আসছে? 14x প্লাস 58, ঠিক আছে, সমান সমান তোমার 15কে 15x প্লাস 3 15 45। তাহলে এইটাকে এদিকে পাঠিয়ে দাও, এক্সটাকে এদিকে নিয়ে চলে আসো। দেখো কি দেখাচ্ছে, এটা দিকে তোমার 15x মাইনাস 14x, 14x, ঠিক আছে, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 58 মাইনাস 45। তো 58 থেকে 45 বাদ দাও, 5-এর কয় দাও 8, 3 দাও 8, আর 4-এর কয় দাও 5, 1 দাও 5। তার মানে এখানে যে x এর মানটা বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার 13, ঠিক আছে, 13। এবার বোঝো যে নতুন গড় তাহলে কি হবে? এই যে x এর মানটা কার মান? যে 14 জন যখন ছিল মানে 14তম ইনিংসে এই রানটা ছিল, এখন 3 তো বেড়ে গেছে, তার মানে 15তম ইনিংসে পর গড় রান কত হবে? তাহলে আরো 3 বাড়বে, তাহলে এখন হবে 13 প্লাস 3, তার মানে হবে 16। তাহলে অপশন এ হবে তোমার কারেক্ট আনসার, 16। ঠিক আছে, এছাড়াও আরো কিভাবে করা যেত? দেখো 15তম ইনিংসে গিয়ে 58 রান করেছে, তাই না, 15তম ইনিংসে 58 রান করেছে, তাহলে তার ফলে 3 রান বেড়ে গেছে গড়ে। 3 রান বেড়ে যাবে মানে তোমার আগের রানগুলো যা ছিল, আগের রান মনে করি আমি যদি পি থাকে সেইটা 3 রান করে বেড়ে যাবে, তাহলে 3 রান করে যদি 14 বারে বাড়ে তার মানে 42 রান আরো এক্সট্রা দিতে হবে। তাহলে ও যদি 42 রান যদি এক্সট্রা দিয়ে দেয় তাহলে ও তো করেছে 58 রান, তাহলে 58 থেকে 42 বাদ দাও, তাই না, তাহলে কত হলো? 6 16, তার মানে 16 হচ্ছে গিয়ে গড়। বুঝেছো? আগে যা রান ছিল তার থেকে 3 কন্ট্রিবিউট করেছে, করে নতুন রানও 16 রেখেছে, তাহলে 16 মানে হচ্ছে গিয়ে ধরো 13 ছিল আর এখন আরো 3 কন্ট্রিবিউট করেছে, তাহলে এটাও তুমি করতে পারো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ম্যাথ আজকে ছিল, পরবর্তী আমরা রিজনিংটাকেও কভার করে দিচ্ছি। ঠিক আছে, রিজনিং কভার করলে মোটামুটি আমাদের 200 সাবস্ক্রাইবার এর আগে আমরা আমাদের যে মক টেস্ট, ফ্রি মক টেস্ট, তার আনসারটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারবো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাদের নাম্বার তোমরা জানো, যেটা কি নাম্বার? 740772, ঠিক আছে, 89089, এই নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। তোমাদের নোটস, পিডিএফ যা খুশি লাগবে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, আমরা তোমাদেরকে দিয়ে দেবো। আর
200 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের গ্রুপ ডি এর জন্য একটা ফ্রি মক টেস্ট আবার প্রোভাইড করব, যার ও কোশ্চেন পেপার খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে 200 সাবস্ক্রাইবারে পৌঁছে দেবে, ঠিক তত তাড়াতাড়ি তোমরা ওটা পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আমরা রিজনিং এর জন্য তৈরি হচ্ছি, তোমরা চেক আউট করে নাও, চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, টাটা।